আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আজকে জাতির উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার ভাষণ দিয়ে আগামী সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন এবং যতদূর জানি আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে 12ই ফেব্রুয়ারি 2026। সূত্র নিশ্চিত করেছে যে গতকাল প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হয়েছে এবং এই নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। ইউনূস প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে যে তারা মনে করে এই মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রমের অনুমতি দিলে আওয়ামী লীগ দেশে হয়তো অরাজকতা সৃষ্টি করবে এবং সেটি সামাল দেওয়া ইউনূস প্রশাসনের পক্ষে কঠিন হয়ে যাবে। সুতরাং তারা এই মুহূর্তে আওয়ামী লীগকে বাদ দিয়েই নির্বাচনটি করবে। নিন্দুকেরা বলছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে ক্ষমতা দখলের একটা পরিকল্পনা করা হয়েছে ইউনূসের এবং ইউনূস তার পছন্দের দলের হাতে ক্ষমতা দিয়ে আসতে চায় এবং এর জন্য তিনি যদিও মুখে বলছেন যে পৃথিবীর অন্যতম সেরা নির্বাচন তিনি জাতিকে উপহার দিতে চান, প্রথমতই সংখ্যাগরিষ্ঠ ভোটারের পছন্দের দল আওয়ামী লীগকে বাদ দিয়ে তিনি নির্বাচনটাকে অগ্রহণযোগ্য এবং খেলো করে ফেলেছেন। তারপরেও তিনি এটিকে পৃথিবীর সেরা নির্বাচন কোন হিসেবে বলছেন জানি না, তবে তিনি তার পছন্দের দলকে ক্ষমতায় আনার জন্য প্রয়োজনে যে কোনো লেভেলের ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবার জন্য তৈরি হয়ে আছে। এই অবস্থায় দেশবাসী অপেক্ষা করছে, কারণ এই প্রথম একটা নির্বাচনের তফসিল ঘোষিত হচ্ছে না। এর আগে 2008 সালে দেখা গেছে যে ঘোষণার পরে 5 বার নির্বাচন তফসিল পরিবর্তন করা হয়েছে। 2006 সালে যখন খালেদা জিয়া ক্ষমতা হস্তান্তর করেছিলেন, সেই সময় কিছুদিনের জন্য প্রধান উপদেষ্টা হয়েছিলেন সেই সময় রাষ্ট্রপতি অধ্যাপক ডক্টর ইয়াজউদ্দিন। তিনি একটি নির্বাচনের তারিখ দিয়েছিলেন 2007 সালে, কিন্তু সেই নির্বাচনটি হয়নি। সেই নির্বাচনের আগেই 111 সরকার এসেছিল। সুতরাং নির্বাচন তফসিল ঘোষণা করা মানেই যে নির্বাচন হয়ে যাবে এমন কোনো কথা নেই। আপনারা অনেকেই জানেন যে গত নভেম্বরে এবং এই ডিসেম্বরের এ পর্যন্ত ভারতে অনেক ডেভেলপমেন্ট হয়েছে বাংলাদেশের নির্বাচন নিয়ে। ভারত এবং আমেরিকা তারা যে ডিফেন্স চুক্তিটা সম্প্রতি স্বাক্ষর করেছে, 10 বছর মেয়াদি এই ডিফেন্স চুক্তিতে তারা অনেকগুলো ইস্যু আলোচনার পাশাপাশি বাংলাদেশ নিয়েও তারা আলোচনা করেছে এবং বাংলাদেশের ব্যাপারে তারা দফায় দফায় বৈঠক করেছে এবং সর্বশেষ বৈঠকটি করেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর এবং ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গার। তাদের এই সিরিজ বৈঠকের মধ্যে তারা যে সিদ্ধান্তগুলো নিয়েছে বাংলাদেশের ব্যাপারে, তাদের একটা হলো যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচন হতে হবে এবং সবার জন্য একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হবে এবং প্রশাসনকে দুর্নীতি ও প্রভাব মুক্ত করা হবে এবং যেসব আমলার বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ আছে তাদের সরিয়ে দেওয়া হবে। বাংলাদেশে জঙ্গি কার্যক্রম এবং জঙ্গিদের কার্যক্রমের অর্থায়ন এ দুটো বন্ধ করতে হবে। তো এই সিদ্ধান্তগুলো তারা নিয়েছিল এবং বাংলাদেশে আইএসআই এর যেসব কর্মকর্তারা কর্মরত রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে, তাদের বাংলাদেশ থেকে সরে যাওয়ার জন্য বারবার বলা হয়েছে এবং আজকে 12ই ডিসেম্বরের মধ্যেও তাদের আবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সরে যেতে বলা হয়েছে। তো এই দিকে ভারত পাকিস্তান যখন এই আলোচনাগুলো করছে এবং 5ই ডিসেম্বর বাংলাদেশের সময় রাত এবং আমেরিকার সময় তখন দিন, এই যে বাংলাদেশের ব্যাপারে যেগুলো বললাম, ইনক্লুসিভ নির্বাচন, দুর্নীতি ও প্রভাব মুক্ত একটা প্রশাসন, একটা লেভেল প্লেইং ফিল্ড, ইন্দো প্যাসিফিক রিজিয়নে একটা স্বস্তি বজায় রাখা এবং এই অঞ্চলে চীনা প্রভাব খর্ব করতে হ্যাঁ একসাথে ভারত এবং আমেরিকা কাজ করবে, এই সব সিদ্ধান্ত ট্রাম্পকে জানানো হয়েছে এবং ট্রাম্প এগুলো সব অ্যাপ্রুভ করেছেন এই যে 5ই ডিসেম্বর বাংলাদেশ সময় রাত্রে যেটা বললাম। তো একদিকে দিল্লি এবং ওয়াশিংটন যখন ভাবছে এবং
দিল্লি ওয়াশিংটনের এই আলোচনাগুলো এগুলো কূটনৈতিক চ্যানেলে ডক্টর ইউনূসের কাছে পৌঁছানো হয়, ডক্টর খলিলের মাধ্যমেও ডক্টর ইউনূসের কাছে পৌঁছানো হয়। আপনারা জানেন যে ডক্টর খলিল বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং তিনি মার্কিন প্রশাসনের পক্ষেই বেসিক্যালি ডক্টর ইউনূসের এই উপদেষ্টা পরিষদের সদস্য, এবং তিনি বলেন যে আমি ডক্টর ইউনূসের রিক্রুট না, আমি আসলে মার্কিন সরকারের পক্ষ থেকেই কাজ করছি। তো ডক্টর খলিল এই তথ্যগুলো নিয়মিতই ডক্টর ইউনূসের কাছে পৌঁছে দিয়েছেন। আপনারা জানেন যে কদিন আগে ডক্টর খলিল কাতারেও গিয়েছিলেন, সেখানেও তিনি একাধিক বৈঠক করেছেন। সেখানে ভারতীয়, মার্কিন এবং কাতারের প্রতিনিধিরা উপস্থিত ছিল। সেই বৈঠক থেকে ফিরেও তিনি সব আপডেট ডক্টর ইউনূসকে জানিয়েছিলেন। ডক্টর খলিল যখন ডক্টর ইউনূসকে এইসব আপডেট জানান, তখন এক পর্যায়ে ডক্টর ইউনূস বেশ ক্ষুব্ধ হয়ে গিয়েছিলেন এবং ডক্টর খলিলকে বলেছেন যে আমি আপনাকে পাঠাই আমাদের কথা বলবার জন্য, আর আপনি ফিরে আসেন আমার প্রস্থানের রোডম্যাপ নিয়ে, আপনি একটা বেঈমান। এই ডক্টর ইউনূস ডক্টর খলিলকে বেঈমান পর্যন্ত বলেছিলেন এবং এই ঘটনায় ডক্টর খলিল বেশ আহত বোধ করেছিলেন। তারপরেও ডক্টর খলিল খুব চেষ্টা করে যাচ্ছেন। ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদের অধিকাংশ সদস্যই চান যে একটা ইনক্লুসিভ নির্বাচন হোক, একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হোক, কিন্তু আসিফ নজরুল, রেজওয়ানা চৌধুরী এবং আদিলুর রহমান, এই তিন উপদেষ্টা এবং ডক্টর ইউনূস, এরা চারজন মিলে চান যে আওয়ামী লীগকে বাদ দিয়ে তিনি একটি নির্বাচন করবেন, এবং যদিও তিনি দাবি করছেন যে এটা পৃথিবীর অন্যতম সেরা নির্বাচন হবে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ ভোটারের পছন্দের দলটিকে দূরে রেখে তিনি কি নির্বাচন করবেন এটা ঠিক এটা মানে সবাই বুঝতে পারছে। আর বাংলাদেশে নির্বাচনের তফসিল ঘোষণা মানেই যে নির্বাচন হবে এমন কোনো কথা নেই, এর আগেও আমরা সেটা দেখেছি। সুতরাং আজকের এই নির্বাচনের তফসিল, নির্বাচনের তারিখ ঘোষণা, এর মধ্য দিয়ে বাংলাদেশকে একটি গভীর সংকটের দিকে ঠেলে দেওয়ার একটা চেষ্টা ডক্টর ইউনূস করলেও আমাদের দেখতে হবে যে আওয়ামী লীগ এটাকে কিভাবে নেয়। যে পরাশক্তিকে ডক্টর ইউনূস পুষতেছেন না, ডক্টর ইউনূস দিল্লি এবং ওয়াশিংটনকে পুষেন না, তিনি, তার প্রশাসন, আরো দুটো মহল এর পেছনে জড়িত আছে যারা তাড়াহুড়া করে একটা নির্বাচন করে ফেলতে চাচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশে আরো কিছু ঘটনা ঘটছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা দেখছি যে তিন বাহিনীর প্রধান, বিশেষ করে বিমান বাহিনীর প্রধান এবং নৌবাহিনীর প্রধান একের পর এক বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে মিটিং করছেন। কি আলোচনা করছেন তারা, এটা একটু, এবং জেনারেল ওয়াকার খানকে আমরা দৃশ্যপটে কম দেখছি। তিনি ব্যস্ত আর্মির গুরুত্বহীন অথবা কম গুরুত্বপূর্ণ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে। এই মুহূর্তে আমেরিকার একটা সামরিক প্রতিনিধি দল তারা বাংলাদেশে রয়েছে এবং তারা সেই তাদের যে অনুষ্ঠান সেটি শুরু হয়েছে। উদ্বোধনী শেষে তাদের একজন ব্রিগেডিয়ার জেনারেল সারা, তিনি আমাদের আর্ম ফোর্সেস ডিভিশনের লেফটেন্যান্ট জেনারেল কামরুলের সাথে মিটিং করেছেন এবং সারাও জানিয়েছেন তার সরকার একটি ইনক্লুসিভ নির্বাচন বাংলাদেশে চায়। এর আগে কমনওয়েলথের মহাসচিব এসেছিলেন এবং তিনি বলেছেন ইনক্লুসিভ নির্বাচন না হলে কমনওয়েলথের যে সদস্য দেশগুলো আছে তারা এই নির্বাচনে সহায়তা করবে না। তো আন্তর্জাতিক চাপ যখন বাড়ছে ইনক্লুসিভ নির্বাচনের পক্ষে, লেভেল প্লেইং ফিল্ডের পক্ষে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের পক্ষে, তখন ইউনূস অনেকটা ঘাওড়ামি করে তার মতো করে নির্বাচনটি করার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তিনি আদৌ এই নির্বাচনটি অনুষ্ঠান করতে পারবেন কিনা। আর আমরা যদি ভুলে না যাই, আওয়ামী লীগ কিন্তু আগে থেকেই বলেছে ডক্টর ইউনূসের অধীনে তারা কোনো নির্বাচনে যাবে না। সুতরাং ইনক্লুসিভ নির্বাচন যদি হয় তাহলে সেই নির্বাচনটি ডক্টর ইউনূসের অধীনে হবে কিনা সেটিও একটি প্রশ্ন। আজকে অনেকগুলো প্রশ্ন আপনাদের সামনে রেখে গেলাম, অনেকগুলো সম্ভাবনার কথা বললাম, ঝুঁকির কথা বললাম, এর মধ্যে আশাবাদী এবং হতাশ হবার মতো অনেকগুলো উপাদান আছে, কিন্তু এটি আবার শেষ পর্ব নয়। সাথে থাকুন, পাশে রাখুন। রাজনীতিতে এখন
অনেক অনেক অনেকগুলো ইন্টারেস্টিং ঘটনা ঘটবে। এই ঘটনাগুলো দেখতে হবে। এই মুহূর্তে হতাশ হওয়া যাবে না। গত 8 তারিখে আপনার গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেছেন নির্বাচন বানচালে 50 প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে, এবং এইটা তিনি জনসমক্ষে বলেছেন, এবং এই কথাটা তিনি তার একটি কর্মী সমাবেশ বা মিটিংয়ে মধ্যে এই কথাটা বলেছিলেন। কিন্তু এই কথাটা নিয়ে খুব একটা উচ্চবাচ্য হয়নি। দু একটা টক শোতে হয়তো আলোচনা হয়েছে, কিন্তু কোনো কন্টেন্ট দেখা যায়নি, বা এই কথাটা নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় এসেছিল অবশ্য, কিন্তু এই কথাটা নিয়ে কোনো বিশ্লেষণ হয়নি যে উনি কেন বললেন যে 50 জন টার্গেট কিলিং। আবার উনি এটাও বললেন যে নির্বাচনকে বানচাল করার জন্য আওয়ামী লীগ এই 50 জন প্রার্থীকে কিলিং করবে। এখন আমার কথা হচ্ছে যে আওয়ামী লীগ এই 50 জন প্রার্থীকে কিলিং কেন করবে? আওয়ামী লীগ কি কোথাও কি কন্টেস্ট করতেছে? এই যে আজকে আপনারা যখন এই ভিডিওটা পাচ্ছেন তখনই আপনারা হয়তো অলরেডি জেনে গেছেন যে ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন কমিশনার ইলেকশন ডিক্লেয়ার দিয়েছে। ইলেকশন হবে ফেব্রুয়ারি 12 তারিখে। সুতরাং এইখানে তো আওয়ামী লীগের জায়গা নেই, কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছেন, ব্যালট পেপার থেকে নৌকা প্রতীক তুলে নিয়েছেন, সব কিছুই করেছেন। তাহলে আবার আওয়ামী লীগের নামটা আসে কেন? আর এই 50 জনকে হত্যা করা হবে, এটা রাশেদ খান কোথার থেকে কোন গোয়েন্দা তথ্য পেয়েছেন? কারণ তিনি বলেছেন তিনি তথ্য পেয়েছেন। তো রাশেদ খান বা নুরুল হক নুরু এদেরকে কি সেই মোসাদের গোয়েন্দা সংস্থায় কি এই তথ্য দিয়েছেন, নাকি মোসাদকে দিয়ে ওনারাই এই কিলিং করাবেন? তা 50 জনের কথা যেহেতু বলেছেন, সুতরাং 50 জনের মধ্যে আমি ব্যাপারটা এভাবে নিতাম, যদি তিনি বলতেন যে আমাকে সহ 50 জনকে কিলিং করা হবে, তাহলে আমি বুঝতাম যে না, তার নামটাও মনে হয় 50 জনের হিট লিস্টে আছে। কিন্তু তিনি বলেছেন 50 জন, তাহলে কোন 50 জন, কারা করবে? আপনি এমনি বলে দিলে হবে না যে আওয়ামী লীগ করবে। আওয়ামী লীগ নাই বাংলাদেশে। আওয়ামী লীগের এই মুহূর্তে আপনাদের কথা মতো বা আমরা যা দেখছি তাতে আওয়ামী লীগের সক্ষমতা নাই 50 জনকে হত্যা করবে। যেই দিন থেকে বলা হচ্ছিল যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, গত 2 মাস যাবৎ যখন এই বিএনপি, জামাত, এনসিপি এরা যখন প্রার্থী তালিকা ঘোষণা করছিলেন, সেই থেকে আজ পর্যন্ত 210 জন নির্বাচনী সহিংসতায় নিহত হয়েছেন। এগুলোর কোনোটাই আওয়ামী লীগ করে নাই। হয় জামাত বিএনপিকে করেছে, বিএনপি জামাতকে করেছে। এই যে গত 2 দিন আগে আপনারা জানেন যে ফুয়াদকে যে দৌড়ানিটা দিয়েছে, এটাকে আওয়ামী লীগ দিয়েছে? এটা তো বিএনপি দিয়েছে। ফুয়াদ চিল্লাইয়া বলতেছে যে বিএনপি করেছে, বিএনপির 10 লাখ ভোট কমে গেছে এক ফুয়াদরে দৌড়ানি দেওয়ার কারণে। সুতরাং এই টার্গেট কিলিং মিশন, টার্গেট কিলিং করতে পারে বাংলাদেশের সক্ষমতা আছে একমাত্র জামাতে ইসলামের। কারণ তাদের কাছে স্নাইপার আছে, তাদের কাছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার লোকজন আছে, তাদের সাথেই যোগাযোগ আছে। তার কিসের? রাশেদ খান এবং আপনার এই যে নুরুল হক নুরু, তাদের সাথে মোসাদের যোগাযোগ আছে। পৃথিবীর বিখ্যাত যে স্নাইপার বলা হয়, পৃথিবীর যদি সবচেয়ে দুর্ধর্ষ স্নাইপার বলা হয়, তাহলে সেটা আছে একমাত্র মোসাদের কাছে। আর দ্বিতীয়ত আমাদের এশিয়ার ভিতরে আছে পাকিস্তানের কাছে, যেটা আপনার গত জুলাই আগস্টে এই পাকিস্তানি সেনাবাহিনী, আইএসের লোকজন, টার্কির লোকজন মিলেই স্নাইপার দিয়ে শত শত ছেলে পেলেকে হত্যা করেছিল, শিশুদেরকে হত্যা করেছিল। সেই কথা আপনারাও ভুলেননি, আমরাও ভুলিনি। সুতরাং এই মুহূর্তে সে যখন বলে যে নির্বাচনী সহিংসতায় 50 জন প্রার্থী নিহত হবে, তার মানে তার কাছে স্পেসিফিক্যালি সে জানে যে কে কে কোন কোন আসনে হত্যাকাণ্ড ঘটবে। পুলিশ প্রশাসন কোথায়, গোয়েন্দা বিভাগ কোথায়? তারা তো এই মুহূর্তে রাশেদ খানকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত যে তুমি এই তথ্য কোথায় পাইলা। জাতির সামনে প্রকাশ করা উচিত যে কোন 50 জন প্রার্থী কারা এই টার্গেট কিলিং এর শিকার হবে। কারণ সে যেহেতু বলেছে তার কাছে তথ্য আছে, তাহলে সে পুরোপুরি জানে। সে যদি পুরোপুরি না জানে, সে জনসমক্ষে পাবলিকলি এটা তো বলতে পারে না কেউ যে 50 জন। এখন আমরা যেমন বলতেছি, বারবার বলতেছি নির্বাচন হবে না, আওয়ামী লীগ বিহীন নির্বাচন হবে না, আওয়ামী লীগ বিহীন নির্বাচন হবে না। আমাদের কাছে কিন্তু কোনো গোয়েন্দা তথ্য নেই। আমরা প্রেডিকশন করছি যে আওয়ামী লীগ বিহীন নির্বাচন হবে না। এই নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন, আবারও হয়তো চেঞ্জ হবে। কিন্তু হত্যা করা হবে যখন স্পেসিফিকই বলা হয়, তার মানে হচ্ছে যে
এই হত্যা কে করবে, কারা করবে, কখন করবে, কাকে করবে, এই জিনিসগুলো জানতে হবে। ডাক্তার ইউনূস মহোদয়, আসিফ নজরুল সাহেব, আপনাদের উচিত এই মুহূর্তে রাশেদ খানকে আপনাদের জিম্মায় নেওয়া। আমি প্রশাসনকে বলবো, পুলিশ, বিডিআর, আর্মিকে বলবো, রাশেদ খানকে এই মুহূর্তে জিম্মায় নিন। তার কাছ থেকে জানুন যে কোন 50 জন, কোন 50 জনকে হত্যা করবে এবং কারা হত্যা করবে। এবং এই হত্যাকাণ্ডের পেছনে, কারণ এটাও জামাতের একটা খেলা, এবি পার্টি বলেন, গণ অধিকার পরিষদ বলেন, আর যেটাই বলেন সবগুলোই জামাতের এ টিম, বি টিম, সি টিম। সুতরাং ওরা নিজেরাই করতেছে এটা। এখন আমার তো মনে হয় যে রাশেদ খান, জামাত, এরা এক হইয়া এরাই এই হত্যাকাণ্ড ঘটাবে। কারণ মোসাদ কাদের সাথে যোগাযোগ করছে? মোসাদ যোগাযোগ করছে রাশেদ খান আর নুরুর সাথে। পাকিস্তানের আইএসআই কাদের সাথে যোগাযোগ আছে? পাকিস্তানের টার্কি, জামাতের সাথে। তাইলে এখন এই টার্গেট কিলিংটা করতে পারে কারা? জনসাধারণ, বাংলাদেশের জনসাধারণ, আপনারাই চিন্তা করুন কারা। সুতরাং আমি বলবো, যেহেতু এই মুহূর্তে এরা টার্গেট কিলিং এর কথা বলছে, প্রশাসন এটা বের করতে হবে। পাবলিকে বলবো, কোনো মিছিল মিটিংয়ে যাওয়ার দরকার নেই। আপনারা কে কোন দল সমর্থন করে তা আমার জানার বিষয় না, সেটা আপনাদের বিষয়। কোনো মিছিল মিটিংয়ে যায়েন না, কারণ সেই টার্গেট কিলিংয়ে তো আপনিও পড়তে পারেন। কারণ একজন মারতে গিয়ে 3 জন মারলে আপনারাও মরবেন। সুতরাং এই রাশেদ খানকে আগে ধরেন, তার কাছ থেকে বের করেন যে কারা, কে মারবে, কারা মারবে। দিল্লি যাচ্ছি আমি আজকে। আজ 1:40-এ আমার ফ্লাইট আছে। আমি দিল্লিতে বহুদিন ধরে যোগাযোগ করছিলাম যে শেখ হাসিনার সঙ্গে একবার সরাসরি কথা বলার জন্য। আমি স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দিয়েছিলাম, আমি প্রতিরক্ষা মন্ত্রকে চিঠি দিয়েছিলাম। গতকালকে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে আমার কাছে গ্রিন সিগন্যাল এসছে, কিন্তু প্রতিরক্ষা মন্ত্রক থেকে এখনো পর্যন্ত কোনো গ্রিন সিগন্যাল আমার কাছে আসেনি। তো আমার আশা হচ্ছে, যদি আমি, এমনি তো অন্য কাজও আমার দিল্লিতে আছে, সিডিএস এর সঙ্গে দেখা করা, সেনাপ্রধানের সঙ্গে দেখা করা, আদৌ কি ঘটছে বাংলাদেশের ব্যাপারে, কি ঘটতে যাচ্ছে, এখন পিএমওর অফিসে গিয়ে একটুখানি যাতায়াত করা, তারপর ধরুন সম্পর্কগুলোকে ঝালানো। বছরে একবার করে আমি যাই দিল্লিতে। তো এই যাত্রাটা সেই যাত্রার সামিল। তার সঙ্গে যদি শেখ হাসিনার সঙ্গে একবার দেখা হয় তাহলে সেটা হবে বোনাস। কিন্তু প্রতিরক্ষা মন্ত্রক এখনো পর্যন্ত আমাকে কোনো সিগন্যাল পাঠায়নি, না রেড সিগন্যাল পাঠিয়েছে, না গ্রিন সিগন্যাল পাঠিয়েছে, হলুদ সিগন্যাল লাগিয়ে রেখে দিয়েছে, কিছুই জানায়নি। তো আমার আশা হচ্ছে, যেহেতু আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে আমার একটা পরিচয় আছে, এবং আমি একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম, তিনি যখন ক্ষমতায় ছিলেন না, সেই সময়তে আমি যখন স্টেটসম্যানে ছিলাম, সেই সময় তিনি একটা পথসভা করছিলেন। ওই পথসভা থেকে তিনি যখন মঞ্চ থেকে নেমে আসেন, তখন আমি তার সঙ্গে গিয়ে দেখা করি। তিনি আমার হালচাল জিজ্ঞেস করেন, তাও জিজ্ঞেস করেন তোমার অফিস কোথায়? ওই তো দেখা যাচ্ছে স্টেটসম্যান অফিস ওইখানে। বললেন চলো তোমার অফিস ঘুরে আসি। তিনি আমার অফিস অনেকক্ষণ কাটিয়েছিলেন এবং ভেজ বিরিয়ানি খেয়েছিলেন, সেটাও তো আপনাদের আমি বলেছিলাম। তো এখন যতক্ষণ না পর্যন্ত তার সঙ্গে আমার দেখা হচ্ছে, এখন অনেক দিন হয়ে গিয়েছে। এখন রাজনাথ সিং এর একটা বদভ্যাস হচ্ছে, উনি কখনো টেলিফোন ক্যারি করেন না। আর ওনার যে পিএস আছে, প্রাইভেট সেক্রেটারি, তিনি আমাকে চেনেন না। ফলে আমি যখনই ফোন করি না কেন, কোনো না কোনো কারণ দেখিয়ে স্যার ব্যস্ত আছে, স্যার এখন মিটিংয়ে আছে, এই সমস্ত করে আমায় কাটিয়ে দেয়। তো আমার ইচ্ছা আছে, আমি আজকে গিয়ে সন্ধ্যেবেলা তার বাড়িতে উপস্থিত হব। তার বাড়িতে উপস্থিত হয়ে তার সঙ্গে দেখা করব। বাড়িতে অতটা চাপ থাকে না, একটু গভীর রাত হবে, হয়তো 1টা, 1:30, 2টো হয়তো হতে পারে। হোটেল থেকে গাড়ি নিয়ে রাত্রিবেলা যেতে হবে। তা আমি এই যে সকালবেলা ভিডিওটা করে রাখছি, আমি ভিডিওর টাইম লাইনে দিয়ে রেখে দেবো। ঠিক 6:30টার সময়, ভারতীয় 6:30টার সময় এই ভিডিওটা আপনি আপলোড হয়ে যাবে। তো আপনি যখন ভিডিওটা পাবেন, তখন আমি সুদূর দিল্লিতে বসে আছি।
এখন দেখা হবে কি হবে না তা তো আমার হাতে নেই, কারণ প্রতিরক্ষা মন্ত্রকের অনুমতি ছাড়া আমি কিন্তু দেখা করতে পারবো না। এই কারণে পারবো না, আপনারা জানেন যে তার সুরক্ষা এখন Z++ করে দেওয়া হয়েছে। আমি অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম। আর তিনি যেখানে রয়েছেন সেটা একটা এয়ারবেসের মধ্যে, সেটা পুরো সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত। আর সেনাবাহিনীর মাথায় কি আছে? সেনাবাহিনীর মাথায় আছেন রাজনাথ সিং। ফলে রাজনাথ সিং এর যদি অনুমতি না পাওয়া যায় বা তিনি যদি অধস্তন কোনো কাউকে যদি না বলে দেন, তাহলে পরে আমার ওখানে এন্ট্রি ঘটবে না। আর রাজনাথ সিং এর সঙ্গে যে দেখা হবেই এমন কোনো গ্যারান্টি নেই। ফলে একটা দোলাচলের মধ্যে আছি, কিন্তু আমার দিল্লি যাত্রাটা নিশ্চিত, কারণ ওখানে আমার অনেকগুলো প্রোগ্রাম রয়েছে, অনেকের সঙ্গে কথা বলার ব্যাপার রয়েছে। আমি সমস্ত টাইম নিয়ে রেখে দিয়েছি। আমি আগামীকাল হয়তো রাতের ফ্লাইটে হয়তো ফিরে আসতে পারি, তাই আগামীকাল আমি কোনো রকম ভিডিও আপনাদের আপলোড করে দিতে পারবো না, কোনো ভিডিও করতে পারবো না। হয় আগামীকাল রাত্রিবেলা ফ্লাইট ধরতে হবে, নাহলে পরের দিন সকালবেলা ফ্লাইট ধরতে হবে, সেক্ষেত্রে শনিবার হয়ে যেতে পারে। এখন আমার এই শেখ হাসিনার সঙ্গে দেখা করার যে একটা ইচ্ছে, সেটা কেন? টেলিফোনে তার সঙ্গে আমার যোগাযোগ হয় না, তিনি আমার ছিলেন না, আমি খুব একটা চেষ্টাও করিনি। আমি ভেবেছিলাম যে যদি দেখা হয় তাহলে একেবারে দেখা করব, আদারওয়াইজ ওই টেলিফোন করে অমুক করে ও সমস্ত করে কোনো খবর পাওয়া যায় না। সাম্প্রতিককালে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার যখন কথাবার্তা হয়েছিল, সেই কথাবার্তা কি হয়েছে আমরা কেউ জানি না। সেটা আমাদের ভারতীয়দের মধ্যে অনেকেই হয়তো জানবেন না, এটা এত গোপনীয় ব্যাপার। এই 1-to-1 মিটিংয়ে সেখানে জানবেন না, কিন্তু ওখানে দ্বিতীয়বার মিটিং করেন রাজনাথ সিং। মানে যেদিনকে উনি গেছিলেন, আমি বলেছিলাম রাজনাথ সিং ওখানে ছিলেন। পরবর্তী ক্ষেত্রে রাজনাথ সিং একবার ওনার সঙ্গে কথা বলেন। খুব স্বাভাবিকভাবে রাজনাথ সিং কথা বলবেন এই কারণ এখানে সেনাবাহিনীর একটা, বাংলাদেশ সম্পর্কে সেনাবাহিনীর একটা প্ল্যান রয়েছে, সেটা নিয়ে রাজনাথ সিং এর সঙ্গে হয়তো তার কথাবার্তা হতে পারে। এখন যতক্ষণ না পর্যন্ত রাজনাথ সিং এর সঙ্গে কথা হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত আমি পুরো ব্যাপারটা জানতে পারছি এবং তার অনুমতি যদি পাই তাহলে শেখ হাসিনার সঙ্গে দেখা হবে, তার অনুমতি যদি না পাই তাহলে শেখ হাসিনার সঙ্গে দেখা হবে না। কারণ ওখানে ঢুকতে গেলে আপনার একদম ওপরওয়ালার ছাড়পত্র নিতে হবে, তারপর আপনাকে ডিফেন্স সেক্রেটারির কাছে যেতে হবে, তারপর তাদের যে টেকনিক্যাল টিম আছে তাদের কাছে চোখের ছাপ দিতে হবে। চোখের মণি হয় না, মণির ছাপ দিতে হবে। মণির ছাপ দেওয়ার পরে তারপর ওখান থেকে একটা পাস ইস্যু করা হবে। সেই পাস নিয়ে তখন আমাকে হিন্দানি এয়ারবেসে যেতে হবে। ততক্ষণে সেই পাসের একটা মেল হিন্দানি এয়ারবেসে চলে যায় যে কে যাচ্ছে, কতক্ষণ দেখা করবে, কতক্ষণ থাকবে, তার পরিচয় কি, আমার বাপ 14 পুরুষের সমস্ত হিস্ট্রি থাকবে। তো যেহেতু রাজনাথ সিং এর সঙ্গে আমার একটা ব্যক্তিগত পরিচয় আছে, আমার মনে সামান্যতম একটু আশা আছে যে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে যখন গ্রিন সিগন্যাল পাওয়া গেছে, মানে অমিত শাহের দপ্তর থেকে যখন গ্রিন সিগন্যাল পাওয়া গেছে, তখন আমি রাজনাথ সিং এর সঙ্গে হয়তো কথা বলতে পারবো যদি দেখা হয়। আমি জানি না এখন কত রাতে কি ব্যাপারে উনি আমাকে, মানে আদৌ আমাকে, যতক্ষণ না দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত মুখটা দেখাতে পারছি না, উনি চিনতেও পারবেন না। আর নাম এরম প্রচুর নাম ওনার কাছে, প্রতিদিন 200-250 নাম শোনে, প্রতিদিন 200-250 নাম ভুলে যান। এখন আমার সঙ্গে যেই সপ্তাহে একবার করে কথা হতো তাহলে পরে উনি আমাকে মনে রাখতেন, তা তো হয় না। ফলে এই যে দীর্ঘ সময়ের একটা ব্যবধান গেছে, যতক্ষণ না পর্যন্ত সেই ব্যবধানটা চুকবে কি করে, যখন তিনি আমার এই সকলটা দেখতে পাবেন। আর সকালটা না দেখা পর্যন্ত উনি আমায় যতক্ষণ চিনতে পারবেন না, এবং যতক্ষণ না চিনতে পারছেন ততক্ষণ আমি একজন অনাহুত। এরম অনেকেই দরবার করে থাকে ওনার সঙ্গে দেখা করার জন্য। এখন এই দরবার যারা করে তাদের অধিকাংশ হচ্ছে রাজনৈতিক দলের।
অনেক সাংবাদিক দৃশ্যই দরবার করেছেন, তারাও সফল হননি। ফলে আমি যে সফল হব তার কোনো গ্যারান্টি নেই। আর উনি এত নিরাপত্তার ঘেরাটোপে থাকেন, সেখানে তার সঙ্গে সাক্ষাৎ করাটা একটা অসম্ভবের পর্যায়ে। আশা নিয়ে যাচ্ছি, দেখা যাক। আপনারা সবাই প্রার্থনা করুন, যদি আমার আশা সফল হয়, যদি তার সঙ্গে 5 মিনিটেরও আমার দেখা হয়, তাহলে আমি নতুন নতুন হয়তো অনেক খবর নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। না হলে পরে আর কিছু করার নেই, আমি দিল্লি ঘুরে, বিভিন্ন দপ্তরে ঘুরে যা যা খবর পাবো পরবর্তীকালে আপনাদের কাছে আমি পৌঁছে দেবো। আজকে আমার স্নান পর্যন্ত করা হয়নি, আমার চা খেয়ে আমি বসে পড়েছি। আমি একটু বাদে স্নান টান করে খেয়ে দিয়ে আমি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হব। এই ভিডিওটা টাইম লাইনে ছাড়া থাকলেও আপনারা সবাই দেখে নেবেন এবং প্রার্থনা করবেন যাতে আমি তার মুখোমুখি হতে পারি এবং আপনাদের ভালো মন্দ কিছু একটা যা হোক না কেন আমি খবর আপনাদের শোনাতে পারি। রইল। আপনারা জানেন একটি নির্বাচন এসছে, পাতানো নির্বাচন। এই পাতানো নির্বাচনের খেলায় কে জিতবে কে হারবে সেটার চেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশ কি হেরে যাবে নাকি বাংলাদেশ জিতে যাবে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, যেই মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের এই স্বাধীন দেশটি আজকে আমাদের পতাকাটি, আমাদের জাতীয় সঙ্গীত, আমাদের মানচিত্র আমাদের হয়েছে, সেই মহান মুক্তিযুদ্ধকে যারা, মুক্তিযোদ্ধাদেরকে যারা কুলাঙ্গার বলছে, গালি দিচ্ছে, স্বাধীনতার স্থপতিকে যারা প্রতিনিয়ত বিষোদ্গার করছে, তারাই এখন বাংলাদেশে নানাবিধ নতুন কাজ কারবার শুরু করেছে। তো ফেব্রুয়ারিতে একটি নির্বাচন হতে যাচ্ছে। আমরা জানি আজকে এই একটি তফসিল ঘোষণা হতে পারে, যেই তফসিলটির মাধ্যমে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখে একটি নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে, যেই নির্বাচনটি ইনক্লুসিভ নির্বাচন নয়। এই নির্বাচনের মাধ্যমে জিতে গেলেন শেখ হাসিনা। কারণ আগে শেখ হাসিনা কিন্তু তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন নির্বাচনে আসেন, কাউকে নিষেধ করা হয়নি নির্বাচনে আসতে, কিন্তু তারা যায়নি এই বলে যে শেখ হাসিনার অধীনে নির্বাচন করব না। আর আজকে আওয়ামী লীগকে নির্বাচন করতেই দেওয়া হচ্ছে না। তার মানে পার্থক্যটা বুঝছেন, পেশিবাদ কাকে বলে, উহা কথোপকারক কি আমরা এটা শিখলাম। কিন্তু এখন সেই কথাটি বলতে আসেনি, বলতে এসছে যে এই কথাটি সাম্প্রতিক একটি জরিপে দেখা গেল 60% মানুষ নাকি বাংলাদেশে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। ভালো কথা, মানুষ যদি চায় তিনি প্রধানমন্ত্রী হবেন, এতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু এই নির্বাচনের সাথে আরেকটি অবৈধ নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনটিকে বলে গণভোট। গণভোটের বাংলাদেশের সংবিধানে কোনো বিধান নেই। সেই বিধানটি যদি করতে হয়, প্রথমে একটি সংসদ হতে হবে, সেই সংসদে একটি বিল পাশ করে সেই বিলের ভিত্তিতে কিন্তু গণভোটটি হতে হবে। কিন্তু তারপরে একটি অবৈধ গণভোট হচ্ছে। এই গণভোটের মূল কথাটা হচ্ছে বাংলাদেশের কনস্টিটিউশন অনেকগুলো চেঞ্জ নিয়ে আসবে। বাংলাদেশের প্রজাতন্ত্র থেকে শুরু করে অনেক বিষয়ে তারা একটি পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করছে। এই পরিবর্তনগুলো আনতে হলে বাংলাদেশের যে বিদ্যমান কনস্টিটিউশনাল কাঠামো সেটাকে চেঞ্জ করতে হবে। এই চেঞ্জ করার জন্য হ্যাঁ এবং না ভোট চতুর্থবারের মতো আসলো। জিয়াউর রহমান একবার হ্যাঁ না ভোট করেছেন, এরশাদ একবার হ্যাঁ না ভোট করেছেন, খালেদা জিয়ার সময়ে একটা হ্যাঁ না ভোট হয়েছিল 91 সালে সব দলের সম্মতিতে। সেটা হচ্ছে জাস্টিস শাহাবুদ্দিন প্রেসিডেন্ট থেকে আবার প্রধান বিচারপতিতে ফিরে যাবেন কি যাবেন না সেই ইস্যুতে। তো সেটি খুবই সামান্য একটা বিষয় ছিল। তারপরে এখন আরেকটি হ্যাঁ না ভোট, বাংলাদেশের ইতিহাসে চতুর্থ হ্যাঁ না ভোট। এই চতুর্থ হ্যাঁ না ভোটটিতে বিএনপির লোকেরা কি বলছে, কি ভাবছে? বিএনপি ভাবছে এবারের হ্যাঁ না ভোটে তারা না ভোট দিবে। না ভোট দেওয়ার মূল কারণটা কি? মূল কারণটা হচ্ছে যে এখানে একটা বিষয় রয়েছে, সেই বিষয়টি হচ্ছে যে যত ভোট পড়বে 2026 নির্বাচনে, তার ভিত্তিতে উচ্চ কক্ষ নামে আরেকটি কক্ষ হবে, সেই কক্ষে এই প্রতিনিধি নির্বাচন হবে। ধরেন বিএনপি যদি 200টি আসন পায়, তাহলে 200টি আসন সমান কত শতাংশ ভোট পেয়েছে? জামাত যদি পায়, তারা কত শতাংশ ভোট পেয়েছে? এগুলো হিসাব হবে। এগুলো হিসাব হওয়ার পর দেখা যাবে যে সংখ্যা অনুপাতিক হারে তাদেরকে উচ্চকক্ষে প্রতিনিধি দিতে হবে। সেই প্রতিনিধি জামাত শিবির মোল্লাদের অন্য গোষ্ঠীরা যদি
একসাথে যদি বেশি আসন, যদি বেশি পার্সেন্টেজ ভোট পায়, তাহলে যদি উচ্চকক্ষে বেশি থাকে, তাহলে বিএনপির উপরে অযাচিত শক্তি প্রয়োগ করবে বিএনপি যদি ক্ষমতায় যায়। সেই জন্য বিএনপি চায় যে হা না ভোটে তারা নায়ের পক্ষে ভোট দিবে, নায়ের পক্ষে ভোট দিয়ে তারা দেখিয়ে দিবে যে বাংলার মানুষই পরিবর্তন চায় না। তখন তারা পরিবর্তন করবে, কিন্তু কি পরিবর্তন করবে? তারা যা চায় সেই মোতাবেক পরিবর্তন হবে। কেননা তারা মেজরিটি পার্টি, যেহেতু এখন আওয়ামী লীগ নেই, বিএনপি আর জামাত, তাহলে বিএনপি ছাড়া তো মেজরিটি পার্টি হওয়ার সুযোগই নেই। তো বিএনপি তাদের সুবিধা মতো, তাদের পছন্দ মতো, তাদের ইচ্ছা মতো একটা পরিবর্তন আনবে, এবং সেই পরিবর্তনে উচ্চকক্ষ নাও হইতে পারে, আর হইলে সেটা 3 বছর সময়ও লাগতে পারে, অথবা এটা এমনও হইতে পারে যে উচ্চকক্ষে প্রতিনিধিত্বশীলতা মানে পিয়ারের ভিত্তিতে হবে না, এরা তারা নির্ধারণ করবে। এই জন্য বিএনপি চাচ্ছে না যে তারা হাঁ ভোটে বা না ভোটে হাঁর পক্ষে যাক, তারা চাচ্ছে নার পক্ষে যাবে। এবং আপনারা জানেন জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি সহ বামদলীয় জোট এবং যারা আওয়ামী লীগ করে না কিন্তু আওয়ামী লীগকে অনেকবার ভোট দিয়েছে, তারাও যদি নির্বাচনে কোনোভাবে যদি নির্বাচন করতে যায় আস্থা রাখি, তাহলে তারাও কিন্তু নাতে ভোট দিবে। তার মানে হচ্ছে না জয়যুক্ত হওয়ার সম্ভাবনা 80% উপরে, আর হ্যাঁ জয়যুক্ত হওয়ার সম্ভাবনা 20% নিচে। তাহলে আপনারা বোঝেন, এই যে সামনে নির্বাচনটি আসছে, এই নির্বাচনটিতে যদি একটা না জয়যুক্ত হয়, তার মানে জুলাইয়ের যে সন্ত্রাসীরা, জুলাই মাসে বা আগস্ট মাসে যে সন্ত্রাসীরা বাংলাদেশকে দর্শন করেছে, 1971-এর রাজাকার আলবদররা যে এখনও দেশকে দর্শনের চেষ্টা করছে, মুক্তিযুদ্ধের ইতিহাস, সমাজ রাষ্ট্রের যে কাঠামো সেটাকে যে ভেঙে দেওয়ার চেষ্টা করছে, সেটা বিপরে যাবে। আসুন না জয়যুক্ত হওয়ার পক্ষে অন্তত 1 লাইন লিখুন। ভালো